ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। শহীদ ওসমান হাদি, যার হত্যার শোক এখনও পুরো দেশে অনুভূত হচ্ছে, তার অবদান ও সাহসিকতা মানুষের মনে চিরস্থায়ী ছাপ রেখেছে। এবার ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ দুজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ আদালতে দায় স্বীকার করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার মোহাম্মদ ফয়সাল আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় খুশি জুলাই গণ অভ্যুত্থানের স্বজন হারানো পরিবারের সদস্যরা। রায় কার্যকরের দাবি জানান তারা। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয়, কিভাবে ইনসাফের জন্য দাঁড়াতে হয়। ইনসাফের উপর ভিত্তি করে আজ এখানে সারা বাংলার মানুষ দাঁড়িয়েছে। বাংলাদেশের 8টি বিভাগীয় অঞ্চলে প্রত্যেকে দাঁড়িয়ে গেছে হাদি ভাইয়ের বিচারের জন্য, এবং হাদি ভাইয়ের বিচার না নেওয়া পর্যন্ত, হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ইনশাল্লাহ ছাড়ব না। বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যেই ভারতে গ্রেফতার হলেন ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। এ সময় তার সহযোগী আলমগীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে এটা বলা যায় যে বিএনপি সরকার 2026 সালের শুরুতে ক্ষমতায় আসার পর ভারতকে চাপ দেয় যে হাদি হত্যার অভিযুক্তরা ভারতে আশ্রয় নিয়েছে এবং তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। এর ফলে কলকাতা পুলিশ এতদিন ঢিলে ঢালা থাকলেও সরকারের চাপের ফলে আরও বেশি তৎপর হয় এবং এই গ্রেফতার সম্ভব হয়। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের নায়ক শহীদ শরীফ ওসমান হাদি বাংলাদেশকে শিখিয়ে গিয়েছেন যে কিভাবে ইনসাফ কায়েম করতে হয়, কিভাবে ইনসাফের পক্ষে কথা বলতে হয় এবং কিভাবে অন্যায় ও দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করতে হয়। দর্শক, এই অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার কারণেই কিন্তু এই শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ পর্যন্ত জীবন দিতে হলো। এবং খুশির এবং আনন্দের সংবাদ আপনারা জানেন যে এই শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ করে দেওয়ার পিছনে যারা মূল হোতা এবং মূল মাস্টারমাইন্ড ফয়সাল এবং তার সহকর্মীকে ইতিমধ্যে ভারতে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। দর্শক, রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন। কাদের আদেশে, কাদের ইন্ধনে তারা এ ধরনের একটা অঘটন ঘটিয়েছেন এবং তারা সকল বিষয়ে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন, যে কারণে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এই ফয়সাল এবং তার সহকর্মী কাদের আদেশে এই শহীদ শরীফ ওসমান হাদিকে শেষ করে দিয়েছেন এবং রিমান্ডে আরও কি কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সেগুলো আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া অন্যতম আলোচিত এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি খুনের ঘটনায় এবার এলো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। যে খুনিদের হন্য হয়ে খুঁজছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে রাতারাতি হাওয়া হয়ে গিয়েছিল, শেষমেশ তাদের শেষ রক্ষা হলো না। তবে বাংলাদেশে নয়, এই দুর্ধর্ষ খুনিরা ধরা পড়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখা বা স্পেশাল টাস্ক ফোর্স STF অত্যন্ত শ্বাসরুদ্ধকর এক অভিযানের মাধ্যমে গ্রেফতার করেছে শহীদ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার অন্যতম সহযোগী আলমগীর হোসেনকে। ভারতীয় সংবাদ মাধ্যম ANI এবং পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এই খবরটি যখন সামনে আসে, তখন গোটা দেশেই রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে খুশির বন্যা। আজ আমরা আপনাদের জানাবো কিভাবে এই খুনিরা দেশ থেকে পালিয়েছিল, কিভাবে তারা ভারতের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল এবং ঠিক কী উদ্দেশ্যে তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের ছক কষছিল। পুরো বিষয়টি সিনেমার গল্পকেও হার মানায়। আপনারা জানেন, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে অত্যন্ত নির্মমভাবে খুন করা হয়, যা দেশের রাজনীতিতে গভীর শোক এবং ক্ষোভের জন্ম নিয়েছিল। এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি পটুয়াখালীর বাসিন্দা
৩৭ বছর বয়সী রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার বাসিন্দা ৩৪ বছর বয়সী আলমগীর হোসেন নিখোঁজ ছিল। দুজনেই ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা। তখন বাংলাদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে তারা সীমান্ত পাড়ি দেয়। পশ্চিমবঙ্গ পুলিশের STF এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, খুনের পর এই অপরাধীরা অত্যন্ত সুকৌশলে মেঘালয় সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। মেঘালয়ের পাহাড়ি এবং দুর্গম এলাকা ব্যবহার করে তারা মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে সক্ষম হয়। ভারতে প্রবেশের পর তারা এক জায়গায় স্থির থাকেনি, এক জায়গায় থাকেনি। নিজেদের পরিচয় গোপন করে, আত্মগোপন করে, বারবার স্থান পরিবর্তন করে তারা ভারতের বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাত থেকে চিরকাল লুকিয়ে থাকা সম্ভব নয়। STF এর কাছে একটি অত্যন্ত গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য আসে যে বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংঘটিত করে দুই পলাতক আসামি সীমান্ত এলাকায় অবস্থান করছেন। তারা খবর পায় এই দুই খুনি পশ্চিমবঙ্গের বঙ্গা বা বনগাঁও সীমান্ত এলাকায় জড়ো হয়েছে। কিন্তু কেন তারা বনগাঁয়ে এলো? এখানেই লুকিয়ে আছে তাদের নতুন এক ভয়ানক ষড়যন্ত্র। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর তারা মূলত সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের জন্য এই বনগাঁও সীমান্তকে বেছে নিয়েছিল। হয়তো তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে ফিরে এসে নতুন কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করা অথবা পুরনো কোনো আক্রোশ মেটানো। কিন্তু 7 এবং 8 মার্চের মধ্যবর্তী রাতে, অর্থাৎ শনিবার দিবাগত মধ্যরাতে STF এর চৌকস দল যখন বনগাঁও এলাকায় সাঁড়াশি অভিযান চালায়, তখন এই দুই পলাতক আসামির আর পালানোর কোনো পথ খোলা ছিল না। একেবারে হাতে নাতে গ্রেফতার হয় ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গ্রেফতারের পর রবিবার তাদের যখন ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়, তখন তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থানের জন্য সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। তার মানে তারা গ্রেফতারের অনেক পরেই আমরা জানতে পেলাম। আদালত তাদের পুরো ঘটনাটি বিস্তারিত তদন্তের জন্য পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এরপরে কি হবে? যেহেতু তারা বাংলাদেশের একটি হাই প্রোফাইল হত্যা মামলার সাথে জড়িত, তাই তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। বিএনপি সরকারের এখন প্রধান দায়িত্ব এই কাজটি করা। বাংলাদেশ সরকারকে এখন দ্রুততম সময়ের মধ্যে ভারতের সাথে কূটনৈতিক এবং আইনি যোগাযোগ স্থাপন করে এই খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। শরীফ ওসমান বিন হাদির পরিবার এবং তার রাজনৈতিক সহযোদ্ধারা দীর্ঘদিন ধরে যে ন্যায় বিচারের অপেক্ষায় আছেন, এই গ্রেফতারের মধ্য দিয়ে সেই বিচারের পথ অবশেষে উন্মুক্ত হলে বলে আশা করা যায়। এই খুনিদের দেশে এনে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে আর কারা কারা জড়িত ছিল, এর মাস্টার মাইন্ড এবং ভারতে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কারা আর্থিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করেছিল। রাজনীতির মাঠে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু দিনের পর দিন চাঁদাবাজি এবং গুপ্তহত্যার মতো জঘন্য অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি, তা এই নতুন বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনের এই পরিণতি দেশের অন্যান্য অপরাধীদের জন্য একটি কড়া সতর্কবার্তা যে সীমান্ত পার হয়ে গেলেই অপরাধের থেকে দায় মুক্তি পাওয়া যায় না। দর্শক, আপনারা জানেন ঢাকা 8 আসনে নির্বাচনের প্রার্থী ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। তিনি মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসাবে সেখানে নির্বাচনের মাঠে নির্বাচন নিয়ে সমস্ত ধরনের কার্যক্রম এবং প্রস্তুতি তিনি পরিপূর্ণভাবেই চালাচ্ছিলেন এবং অব্যাহত রেখেছিলেন। তারই মধ্যে হঠাৎ করে পূর্ব পরিকল্পিতভাবে, যেটা শহীদ শরীফ ওসমান হাদি আগে থেকেই আশ করতে পেরেছিল এবং তিনি গণমাধ্যমেও জানিয়েছেন যে কোনো সময় আমার উপরে যে কোনো ধরনের একটা অঘটন ঘটতে পারে এবং আমাকে বারবার বিদেশি নাম্বার থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হইতেছে, যাতে করে আমি নির্বাচন থেকে, যাতে করে আমি এই অন্যায় বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করা থেকে এবং এই ইনসাফের পক্ষে কথা বলা থেকে যাতে করে আমি নিজে নীরব হয়ে যাই এবং সরে যাই, এজন্য আমাকে বারবার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু আমি শহীদ শরীফ ওসমান হাদি, আমি মৃত্যুকে ভয় পাই না এবং আমি যেটা সত্য সেটা বাংলার জমিনে কায়েম করবই। যে কারণেই পূর্ব পরিকল্পিতভাবেই এই শহীদ শরীফ ওসমান হাদির উপরে এ ধরনের একটা অঘটন ঘটানো হয়েছে এবং তাকে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে তিনি
হাসপাতালে এবং তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু না ফেরার দেশে চলে গেছেন। তার এই ইস্যুকে কেন্দ্র করে কিন্তু শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সমস্ত জায়গা থেকে মানুষ শোকাহত এবং তার বিরুদ্ধে এরকমভাবে তাকে যে শেষ করে দেওয়া হয়েছে এজন্য সকলেই ব্যথা এবং বেদনা শেয়ার করেছেন এবং সকলেই শোকাহত অবস্থায় রয়েছেন। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস সেই কিন্তু এই শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় একটা কথা বলেছিলেন যে শহীদ শরীফ ওসমান হাদি, আমরা তোমাকে বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছ থেকে শিখতে এসেছি এবং তোমাকে যারা শেষ করেছে তাদের বদলা নিতে আমরা এসেছি। এই অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূসের বক্তব্য কিন্তু মানুষের মধ্যে অজরে কান্নার রোল বয়ে বেড়াচ্ছিল এবং সবাই কিন্তু আহত হয়েছিল এই শহীদ শরীফ ওসমান হাদির ঘটনায়, যে কারণে কিন্তু এবার আনন্দের একটা ঘটনা এবং মানুষের মনের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে যে এই তার পিছনে যারা মূল হোতা, মূল মাস্টার মাইন্ড ফয়সাল এবং তার সহকর্মী, তাদেরকে ভারতে একটা জায়গা থেকে পুলিশ আটক করেছেন এবং রিমান্ডে নিয়েছেন। আমরা আশাবাদী অতি দ্রুত এর মূল হোতা, মূল মাস্টার মাইন্ড কাদের ইন্ধনে, কাদের আদেশে এ ধরনের একটা ঘটনা বাংলাদেশে ঘটানো হয়েছে, এটা অতি দ্রুতই বেরিয়ে আসবে এবং এ থেকে বাংলাদেশের মানুষ যাতে করে শিক্ষা নিতে পারে যে এ ধরনের ঘটনা ঘটলে তাদের কোনোভাবেই ছাড় নেই। দর্শক, আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।